বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু বিএনপি সরকার বলছে তারা জাতিসংঘের সেই সতর্কতাকে আমলে নিচ্ছে না। এমনকি তারা মহাপরিদর্শক যখন কারাগার থেকে পালানো জঙ্গি এবং ঝুঁকিপূর্ণ বন্দীদের তথ্য জনসম্মুখে আনলেন, তার ঠিক পরদিনই তাকে পদ থেকে প্রত্যাহার করা হলো। সরকার অবশ্য বলেনি যে এই তথ্য প্রকাশের কারণেই তাকে সরানো হয়েছে, কিন্তু সময়টা তো প্রশ্ন তৈরি করে, তাই না? ওদিকে একই সময়ে তৌহিদি জনতার নামে পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার অভিযোগ দেখতে পেয়েছি আমরা। অভিযোগ কেন, ছবি দেখা গেছে। সাংস্কৃতিক আয়োজন বন্ধ হয়ে গেছে। আবার বাংলাদেশের সামরিক গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে, মানে সেসব খবরও ভেসে বেড়াচ্ছে বাতাসে। কি হচ্ছে বাংলাদেশে সেটা বোঝার জন্য আপনার কি আরো ধৈর্য ধরে অপেক্ষা করার প্রয়োজন আছে? চলুন বোঝার চেষ্টা করা যাক ব্যাপারটা। প্রথমে জাতিসংঘের রিপোর্টটা মাথায় রাখুন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম থেকে তাদের 38তম প্রতিবেদনে বলেছে যে আল কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS বাংলাদেশকে কাজে লাগিয়ে ছোট ছোট সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং সদস্য রাষ্ট্রগুলো সেজন্য উদ্বিগ্ন। একই রিপোর্টে আরো বলা হয়েছে AQIS এখন বড় ইউনিটের বদলে ডিসেন্ট্রালাইজড স্ক্যাটার্ড সেল, লজিস্টিক নেটওয়ার্ক এবং ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের দিকে যাচ্ছে। অর্থাৎ 10,000 লোকের বাহিনী বানিয়ে পতাকা নিয়ে রাস্তায় হাঁটবে এমন আল কায়দার কথা জাতিসংঘ বলছে না। তারা বলছে এমন নেটওয়ার্কের কথা যাদেরকে আপনি চিনতেই পারবেন না, অথবা আপনার পাশে আছে সে একটা রুকজ্যাক বা একটা ব্যাগ কাঁধে নিয়ে, তার মধ্যে বোমা বহন করে আপনার পাশে সে হাঁটছে। এখন এই রিপোর্টকে নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতিক্রিয়াটা একবার দেখুন। তিনি বলছেন রিপোর্টটি পড়েননি, সংবাদপত্রে শুনেছেন এবং তার ধারণা এটি অনুমান নির্ভর, তাই সরকার এর ভিত্তিতে কোনো পদক্ষেপ নিচ্ছে না বা নেবে না। অর্থাৎ রিপোর্টটি না পড়ে রিপোর্টকে আমলে না নেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। আর ঠিক তখনই দেশের কারাগারের হিসাব সামনে আনলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। 18ই আগস্ট তিনি সংবাদ সম্মেলনে জানালেন 2024 সালের জুলাই আগস্টে বিভিন্ন কারাগার থেকে 2,247 জন বন্দী পালিয়েছিল। তাদের মধ্যে 1,557 জনকে ফেরত আনা গেলেও 690 জন তখনও পলাতক। নরসিংদী কারাগারে 166 জনের তথ্যই খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগেও তিনি জানিয়েছিলেন পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে জঙ্গি এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ আসামি রয়েছে। সাম্প্রতিক আরেকটি হিসাবে 69 জন ঝুঁকিপূর্ণ পলাতকের মধ্যে 9 জনকে জঙ্গি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর তার পরদিন 19 আগস্ট মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শকের পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হলো বা ফিরিয়ে দেওয়া হলো। সরকারি প্রজ্ঞাপনে কোনো কারণ বলা হয়নি। কাজেই আমি বলছি না যে জঙ্গির তথ্য দেওয়ার জন্যই তাদেরকে বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একজন কর্মকর্তা সোমবার নয় মঙ্গলবার এমন স্পর্শকাতর তথ্য দিলেন এবং বুধবার পদ থেকে সরে গেলেন। সাংবাদিক হিসেবে প্রশ্নটা করাটা কি অপরাধ? কেন সরে গেলেন, কেন তাকে সরানো হলো? বিশেষ করে যখন একই সময়ে আরেক দিকে ঘটছে এমন সব ঘটনা যেগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে একরকম, পাশাপাশি বসালে আরেক রকম লাগে। বাংলাদেশে গত প্রায় 2 বছর ধরে তৌহিদি জনতা নামে যে অস্পষ্ট কিন্তু কার্যকর শক্তিটি রাস্তায় দেখা যাচ্ছে, তারা শুধু ধর্মীয় সভা করছে না। পুলিশের একটি শাখার হিসেব অনুযায়ী গত 15 মাসে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার 135টি ঘটনা নথিভুক্ত হয়েছে। আর শুধু তৌহিদি জনতার ব্যানারেই অন্তত 11টি সাংস্কৃতিক আয়োজন পণ্ড করা হয়েছে। নাটক, বাউল গান, অভিনয় শিল্পীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধন, নারীদের ফুটবল, মাজার, সাংস্কৃতিক অনুষ্ঠান, একটার পর একটা জায়গায় একই শব্দ ফিরে আসছে তৌহিদি জনতা, এবং তারা শুধু শব্দ হিসেবে নয়, আক্রমণ করছে সব জায়গায়। এখন যদি পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে পুলিশের নিজস্ব সাংস্কৃতিক আয়োজন এবং সেটা পুলিশ লাইনে, সেইখানেও নিরাপদ থাকে না এবং সেখানেও ভাঙচুর করা হয় পুলিশের উপস্থিতিতে, তাহলে ব্যাপারটা সংস্কৃতি বনাম ধর্মের বিতর্ক থাকে না, তখন সেটা রাষ্ট্রের অথরিটির প্রশ্ন হয়ে দাঁড়ায়। পুলিশকে
রাষ্ট্রের আইন প্রয়োগকারী বাহিনী। আপনি পুলিশ লাইন বা পুলিশের অনুষ্ঠানেও গিয়ে নিজের ধর্মীয় ব্যাখ্যা দিয়ে ঠিক করে দেবেন কোন গান চলবে আর কোন অনুষ্ঠান হবে, কোন সংস্কৃতি জায়েজ আর কোনটি জায়েজ নয়। তাহলে পরের প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রের সভারেন অথরিটি বা সার্বভৌম কর্তৃপক্ষ কার হাতে বা কর্তৃত্ব কার হাতে? সংবিধানের হাতে না মবের হাতে? আর সেই মবকে যদি রাজনৈতিক ভাষায় প্রেসার গ্রুপ বানিয়ে দেন, তখন সমস্যাটা তো আরো ভয়ঙ্কর হয়। কারণ প্রেসার গ্রুপ সংসদে লবি করে, প্রেসার গ্রুপ মেমোরেন্ডাম দেয়, প্রেসার গ্রুপ সংবাদ সম্মেলন করে। কিন্তু এই প্রেসার গ্রুপ তো এসব করছে না, তারা ভাঙচুর করছে, অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে, মানুষকে মেরে ফেলছে, পুড়িয়ে দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এর নাম আপনার প্রেসার গ্রুপ? বাংলাদেশের এই ছবিটাকে এখন চলুন পাকিস্তানের ক্ষেত্রে বসাই। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস জানিয়েছে যে ডিজিএফআই এর 6 সদস্যের একটি প্রতিনিধি দল 15 আগস্ট পাকিস্তান সফর করেছে বা করছে। বাংলাদেশ বা পাকিস্তান সরকার সফরের এজেন্ডা প্রকাশ করেনি, তাই এর উদ্দেশ্য নিয়ে নিশ্চিত দাবি করার সুযোগ নেই। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, মাত্র কয়েকদিন আগে 9 আগস্ট ভারতের প্রধান পরাগ জৈন ডিজিএফআই এর আমন্ত্রণে 4 সদস্যের প্রতিনিধি নিয়ে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ সরকার সেটিকে রুটিন ইন্টেলিজেন্স কন্ট্যাক্ট বলছিল, অর্থাৎ ঢাকা দিল্লির সঙ্গেও কথা বলছে, ইসলামাবাদের সঙ্গেও কথা বলছে। এটাকে ব্যালেন্সিং স্ট্র্যাটেজি হিসেবে ব্যাখ্যা করতে পারেন আপনি, কিন্তু সমস্যাটা তো অন্য কোথায়। সেটা কোথায় বলেন তো? আপনি পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা বাড়াচ্ছেন ঠিক সেই সময়ে যখন জাতিসংঘের একটি রিপোর্ট দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ নিয়ে পাকিস্তান আফগানিস্তান অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর চিত্রটি তুলে ধরছে। AQIS এর ইতিহাসটা কোথায়? আফগানিস্তান এবং পাকিস্তান কেন্দ্রিক জিহাদি ইকোসিস্টেমের মধ্যেই। জাতিসংঘের আগের মনিটরিং টিম রিপোর্ট বলেছিল AQIS দক্ষিণ পূর্ব আফগানিস্তানে সক্রিয় এবং তাদের আমির ওসামা মাহমুদ এবং উপপ্রধান ইয়াহিয়া গৌরি কাবুলে অবস্থান করছেন বলে সদস্য রাষ্ট্রগুলো জানিয়েছে। আল কায়দা আফগানিস্তানের ডিফ্যাক্টো তালেবান কর্তৃপক্ষের পেট্রোনাইজ উপভোগ করছে বলেও সেই রিপোর্টে উল্লেখ ছিল। আফগানিস্তানের তালেবানের সরকার আল কায়দাকে সমর্থন দিচ্ছে। তাহলে বুঝুন সমস্যাটা। আমি বলছি না পাকিস্তান সফর মানেই ডিজিএফআই গিয়ে আল কায়দার সঙ্গে বৈঠক করছে, এমন কথা বলার কোনো ভিত্তি নাই। আমি বলছি অন্য কথা। বাংলাদেশ যখন এমন একটি সিকিউরিটি থ্রেটের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে, আরো ভয় তৈরি হয়েছে, সেখানে তালিবান, তেহরিকে তালিবান পাকিস্তান, AQIS, ISKP এবং পাকিস্তানের নিরাপত্তা কাঠামো পরস্পরের বিরুদ্ধে কখনো পরস্পরের ছায়ায় বহু বছর ধরে কাজ করছে বলে আমরা জানি, তখন বাংলাদেশের গোয়েন্দা নীতির ট্রান্সপারেন্সি এবং স্ট্র্যাটেজিক অবজেক্টিভ জানা তো অত্যন্ত জরুরি, তাই না? বিশেষ করে 2024-এর পরে যখন পাকিস্তানের সঙ্গে দহরম মহরম বেড়ে গেল, বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তান নতুন ফ্রন্ট খুললো বাংলাদেশে, তখন তো বুঝতেই হবে যে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। আমি তো প্রায়ই বলি ডাল মে জরুর কুছ কালা নেই হ্যায়, পুরো ডালটাই কালা হ্যায়। কারণ পাকিস্তানের অভিজ্ঞতা তো ভয়ঙ্কর। গত 2 দশকের সবচেয়ে বড় শিক্ষা হলো জঙ্গিকে ট্যাকটিক্যাল অ্যাসেট ভাবা যায়, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায় না। আফগানিস্তানে সোভিয়েত বিরোধী যুদ্ধের সময় বিভিন্ন জিহাদি নেটওয়ার্ককে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক শক্তি ব্যবহার করেছিল। তারপর সেই নেটওয়ার্ক থেকে তালেবান এসেছে, আল কায়দা এসেছে, তারপর পাকিস্তান নিজেরাই টিটিপির হামলায় হাজার হাজার মানুষকে হারিয়েছে। যে মিলিটেন্সি একসময় কৌশলগত সম্পদ মনে করেছিল পাকিস্তান, সেটাই পরে পাকিস্তানি সেনাঘাঁটি, স্কুল, মসজিদ, বাজার এবং সাধারণ নাগরিকের উপর হামলা করেছে, শয়ে শয়ে মানুষ মেরে ফেলেছে। এটাকে বলে ব্লোব্যাক। আর আফগানিস্তানের গল্প তো আরো সরাসরি। 2021 সালের তালেবান আবার কাবুল দখল নিয়ে ফেলেছে। 5 বছর পর 2026 সালে জাতিসংঘ এখনো বলছে আল কায়দা সেখানে উপস্থিত, AQIS নেতৃত্বে কাবুল রয়েছে বলে তথ্য আছে এবং সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য আফগানিস্তান এখনো উদ্বেগের জায়গা। তার পাকিস্তান এবং আফগানিস্তানের শিক্ষাটা কি? উগ্রবাদী শক্তিকে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে জায়গা দিলে একসময় তারা নিজেদের এজেন্ডা বানায়। আজ আওয়ামী লীগকে মারবে বলে ভালো লাগছে আপনার কাছে, হয়তো শেখ হাসিনাকে মারার প্ল্যান করলে আপনার কাছে খুব আনন্দ লাগছে। কাল বিএনপিকে মারবে,
আজ বাউলকে থামাচ্ছে, কাল পুলিশকে থামাবে। পুলিশকে তো অলরেডি থামাচ্ছে, পুলিশ লাইনে হামলা করেছে। আজ মাজার ভাঙছে, কাল আদালত বলবে শরিয়া বিরোধী। এই যে ট্রানজিশন, ইতিহাসে তো আমরা বহুবার দেখেছি এটা, তাই না? বাংলাদেশেও আমরা এর রিহার্সাল দেখেছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত। বাংলা ভাই তখন উত্তরাঞ্চলে একদিনে জন্মায়নি। প্রথমে বলা হয়েছিল মিডিয়ার সৃষ্টি, তারপর জেএমবি 2005 সালের 17 আগস্ট 63 জেলায় বোমা ফাটিয়ে বলল আমরা আছি। আজ যদি আবার বলা হয় যে একিউআইএস একটা অনুমান নির্ভর রিপোর্ট, তৌহিদি জনতা সামাজিক শক্তি, প্রেসার গ্রুপ, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, বিচ্ছিন্ন ঘটনা, জঙ্গি পলাতকদের নিয়ে চিন্তার কিছু নেই, পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা সম্পর্ক রুটিন, তাহলে প্রত্যেকটি বাক্য আলাদা আলাদা করে সত্য হলেও একসঙ্গে ছবিটা কি সত্যিই স্বাভাবিক? আমার প্রশ্নটা আসলে সেখানে। আরো একটি ঘটনা আপনি উপেক্ষা করতে পারবেন না। জাতিসংঘের যে একিউআইএস রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেটা প্রকাশের কয়েকদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে এমন একজন বক্তার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হলো, যিনি অতীতে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং আল কায়েদাপন্থী মতাদর্শ প্রচারের অভিযোগও তার বিরুদ্ধে এসেছে। আয়োজকদের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ উঠেছে, যদিও সংশ্লিষ্ট ছাত্ররা তা অস্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় হলের অধ্যক্ষ জানিয়েছেন ওই বক্তার উপস্থিতির কথা তিনি আগে জানতেন না এবং পরে তিনি অনুষ্ঠান বন্ধ করেন। এগুলোকে আপনি কোইন্সিডেন্স মনে করছেন? আমি মনে করছি না, তবে হতেও পারে। কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সির কাজই হচ্ছে কোইন্সিডেন্সকে প্যাটার্ন খোঁজা বা কোইন্সিডেন্সের ভেতরে বা এই কাকতালীয় ব্যাপারগুলোর মধ্যে সংযোগ খোঁজা। আর সে কারণেই ডিজিএফআই এর গোয়েন্দা কর্মকর্তাদের পাকিস্তান সফরকে আমি শুধু ভারত বিরোধী বা পাকিস্তানপন্থী রাজনীতি দিয়ে বিচার করতে চাই না। বাংলাদেশের ডিজিএফআই ভারতে যাবে, পাকিস্তান যাবে, চীন যাবে, যুক্তরাষ্ট্র যাবে, যেতেই পারে। গোয়েন্দা সংস্থার বা গোয়েন্দা যোগাযোগ রাষ্ট্রের স্বাভাবিক কাজ, কিন্তু তারা কি এজেন্ডা নিয়ে যাচ্ছে সেটা আসল। কাউন্টার টেররিজম, ক্রস বর্ডার ক্রাইম, একিউআইএস, আইএসআই এর সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ারিং, ভারতের উত্তর পূর্বাঞ্চল, নাকি রিজিওনাল পাওয়ার ব্যালেন্সিং। আপনারা দেখেছেন কিনা জানি না, একটি ম্যাপ ছড়িয়ে দেওয়া হয়েছে ভারতের মানচিত্র বদলের এবং বাংলাদেশকে আরো বর্ধিতকরণের। বিএনপি নেতাকর্মীরা সমানে সেটি শেয়ার দিচ্ছে। প্রশ্ন হলো, রাষ্ট্রের স্বার্থে আপনি কি করছেন? এই গোয়েন্দারা রাষ্ট্রের স্বার্থে কাজ করলে সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের মাটিকে যদি আবার কোনো আঞ্চলিক শক্তির প্রক্সি থিয়েটার বানানোর চেষ্টা হয়, তাহলে বিপদ বাংলাদেশেরই। কারণ পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে না যখন রিটেলিয়েশন আসবে। 2001 থেকে 2006 সালে পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া বাংলাদেশে যেভাবে ঘাঁটি গেড়েছিল, পাকিস্তান যেভাবে তাদেরকে সমর্থন দিয়েছিল, তাতে বাংলাদেশকেই বিপদে পড়তে হয়েছে। ভারতও বাংলাদেশের জন্য নিজের সিকিউরিটি ডক্ট্রিন বদলাবে না। একিউআইএস বাংলাদেশের শিকড় গেড়ে বসলে ওয়াশিংটনও সেটিকে বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স বলে ছেড়ে দেবে না। আর দেখবেন যে এই রিপোর্টটি যারা দিয়েছে তারা স্যাংশন মনিটরিং, তারা স্যাংশনের শব্দটা এখানে আছে। বাংলাদেশ আরেকটি স্যাংশন কি এফোর্ড করতে পারবে? বাংলাদেশের জিওপলিটিক্যাল লোকেশনটাই এমন যে একদিকে ভারত, অন্যদিকে বঙ্গোপসাগর, কাছেই মিয়ানমার, দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর, আর উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের চারপাশে বাংলাদেশের ভূগোল। এই ভূখণ্ড আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্কের লজিস্টিক হাব হয়ে উঠলে তার কনসিকোয়েন্স কেবল ঢাকা শহরে সীমাবদ্ধ থাকবে না, থাকেনি। ভারত দেখবে, আমেরিকা দেখবে, জাতিসংঘ দেখবে, আর তখন বাংলাদেশের সার্বভৌমত্ব বা সভারেনিটি নিয়ে বক্তৃতা দিয়ে লাভ হবে না। প্রশ্নটা আসলে খুব সরল এবং সাধারণ। জাতিসংঘ বলছে একিউআইএস বাংলাদেশকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমলে নিচ্ছেন না। কারাগারে 690 বন্দী পলাতক আছে, যাদের প্রত্যেকের নামে জঙ্গিবাদের অপরাধ প্রমাণিত ছিল। জঙ্গিরা এখন মুক্ত এবং তারা শুধু জামাত বা এনসিবির প্যাট্রোনাইজ পাচ্ছে বা সমর্থন পাচ্ছে তা নয়, সরকারও তাদেরকে সমর্থন দিচ্ছে, সুযোগ দিচ্ছে। এই তথ্য সামনে আসার পর আইজি প্রিজন বদলি হয়ে গেলেন, তাকে বদলি করে দেওয়া হলো। তৌহিদি জনতা নামে সাংস্কৃতিক জায়গাগুলোতে একের পর এক হামলা হচ্ছে। একই সময়ে বাংলাদেশের গোয়েন্দারা পাকিস্তান সফরে যাচ্ছেন। এগুলো একটার সঙ্গে আরেকটা সরাসরি কনস্পিরেসি প্রমাণ করে না, কিন্তু এগুলো একসঙ্গে রাষ্ট্রকে একটি প্রশ্ন অবশ্যই করে। আপনি কি জানেন বা আপনারা কি জানেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশে কি ঘটছে? নাকি পাকিস্তানও একসময় যেভাবে ভেবেছিল জঙ্গিদের ব্যবহার করা যাবে,
তেমন কোনো বিপজ্জনক আত্মবিশ্বাস বাংলাদেশেও তৈরি হয়েছে। পাকিস্তানের ইতিহাস থেকে একটি কথা শেখার আছে, আপনি সাপ পুষতে পারেন, সাপ পুষে আপনি তাকে ঠিক করতে পারবেন না, তার বিষ কমাতে পারবেন না, সে আপনাকে কামড়াবেই, সে প্রতিবেশীকে কামড় দিবে প্রথমে, হয়তো আপনি সেজন্য পুষেছেন, কিন্তু সে একদিন ঘুরে আপনার ঘরেই যাকে পাবে তাকে কামড়াবে। বাংলাদেশের দরজার সামনে সেই সাপ আছে কিনা জাতিসংঘ অন্তত সেটা খুঁজে দেখতে বলছে, আর সরকার বলছে আমরা আমলে নিচ্ছি না। এই মুহূর্তের ভয়ঙ্কর খবর হচ্ছে সেটাই। বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশ কতটা পানির তলে তলিয়ে যাচ্ছে, খোঁজার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ভালো থাকবেন সবাই।